হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ফিজিক্সের নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করছি। সেটা হচ্ছে সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে সরল দোলগতি স্টার্ট করতে, সেই জন্য এই চ্যাপ্টারটা শুরু করছি। এটা আমি চেষ্টা করব সব থেকে সহজ করে কীভাবে বোঝানো যায়, কারণ এই চ্যাপ্টারটা অনেকজনের টাফ মনে হয়, কীভাবে পড়বে কীভাবে খুবই গুলিয়ে যায় তাদের কাছে। তো সেই জন্য আমি এই চ্যাপ্টারটা প্রত্যেকটা টপিককে ধীরে ধীরে এবং সুন্দর করে ব্যাখ্যা করে সব থেকে সহজ করে যাতে বোঝানো যায় চেষ্টা করো সেভাবে বোঝানোর, যাতে করে তোমরা ভিডিও দেখে সহজেই এটা বুঝতে পারো। ওকে, তার প্রথম তোমরা হেডিং দাও যে পর্যায়বৃত্ত গতি। তাহলে এখান থেকে আমরা বেসিক থেকে একদম শুরু করব, একদম বেসিক থেকে। পর্যায়বৃত্ত গতিটা আমরা প্রথম বুঝবো। পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, এখানে লিখতে হবে কি পিরিয়ডিক মোশন। তোমরা যারা নেট 2021-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রিপারেশনটাকে হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আনএকাডেমি উইথ এক্সপার্টের সঙ্গে যুক্ত হতে পারো। এখানে টপ এডুকেটেড দ্বারা নিট 2021-এর জন্য প্রিপারেশন করানো হয়। অলরেডি 3টে ব্যাচ ওপেন আছে। প্রথম ব্যাচ হচ্ছে কি সংকল্প ব্যাচ, দ্বিতীয় ব্যাচ হচ্ছে উম্মিদ ব্যাচ এবং তৃতীয় ব্যাচ হচ্ছে পহল ব্যাচ। সংকল্প ব্যাচ স্টার্ট অন January 6, এটা হিন্দি মিডিয়ামের জন্য। নেক্সট উম্মিদ ব্যাচ স্টার্টস অন January 11। নেক্সট পহল ব্যাচ স্টার্টস অন January 13। এখানে টপ এডুকেটর দ্বারা নিট এক্সামের জন্য প্রিপারেশন দেওয়া হয়। যেমন সংকল্প ব্যাচের ক্ষেত্রে ডক্টর গৌরব কেজরিওয়াল আছেন, জিতেন্দ্র পান্ডে আছেন। উম্মিদ ব্যাচে আছেন দেখুন ডক্টর আনন্দ মানি, দীপক वसित। पहल ব্যাচে আছে ডক্টর এস.কে. সিং, পঙ্কজ তলওয়ার। তোমরা আনএকাডেমি অ্যাপ সাবস্ক্রিপশন করে 3টে ব্যাচের মধ্যে যে কোনো একটা ব্যাচের সঙ্গে জয়েন হতে পারো। কীভাবে তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবে দেখো, এখানে 5টা স্টেপ দেওয়া আছে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, টোটাল ডিটেলসটা দেওয়া আছে। তাছাড়া ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি ডাইরেক্ট সাবস্ক্রিপশন নিতে পারো। তো সাবস্ক্রিপশন নেওয়ার সময় দেখবে ইউজ রেফারেল কোড হিসাবে RUHUL, এখানে রুহুল এই রেফারেল কোডটা ইউজ করবে। RUHUL এই কোডটা তোমরা রেফারেল কোড হিসাবে ইউজ করো, তো টোটাল যে অ্যামাউন্ট পড়বে তার উপর তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে এইভাবে আনএকাডেমি অ্যাপ সাবস্ক্রিপশন করে 3টে ব্যাচের মধ্যে যে কোনো একটা ব্যাচের সঙ্গে যুক্ত হয়ে তো নিট 2021-এর তোমার যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটা একটা হাই লেভেলে পৌঁছে দিতে পারবে। সো লেটস ক্র্যাক ইট। তাহলে পর্যায়বৃত্তটা গতি কি দেখে নাও। কোনো একটা বস্তুর একটা নির্দিষ্ট সময় অন্তর তার গতি যদি পুনরাবৃত্তি ঘটে, সেটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলবো। আমার সরল দোলগতির মেন জায়গায় যাওয়ার আগে পুরো বেসিকগুলো আলোচনা করে নেব। বেসিক কনসেপ্টগুলো কী কী আছে সেগুলো সব ডিটেলস আলোচনা করার পর তারপরে আমরা ডেরিভেশন বা ক্যালকুলেশন হয় সেগুলো আলোচনা করবো। সেই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ওকে, তাহলে দেখে তার পর্যায়বৃত্ত গতিটা কি, কোনো একটা বস্তুর বা কোনো একটা কণার গতি। ওকে, কোনো একটা কণার বা বস্তুর গতি যদি একটি নির্দিষ্ট সময় অন্তর পুনরাবৃত্তি ঘটে, আবার হয়, বারবার হয়, সেই গতিকে বলা হয় কি পর্যায়বৃত্ত গতি। যেমন কি ধরতে পারি আমরা, এক্সাম্পল বললে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা আমার সূর্য আছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এটা হচ্ছে আর্থ। ওকে, তাহলে পৃথিবী একটি নির্দিষ্ট দিক বরাবর আবার এখানে ফিরে আসছে, মানে একটা দিক বরাবর সেটা আবার পুনরায় তার গতি, তার যে বেগ আছে বা মোশন আছে, সেই মোশনটা কি হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর আবার ফিরে আসছে। মানে এখান থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে আবার এখানে আসছে। তাহলে এইরকম গতিকে বলা হয় কি পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। যেমন হচ্ছে পাখার বলা যেতে পারে, যে আমাদের ইলেকট্রিক ফ্যানগুলো যেগুলো আছে, সিলিং ফ্যানগুলো আছে দেখবে, সেই সিলিং ফ্যানগুলো ঘুরতে থাকে, তাই না? তাহলে এই গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে একই পথে, তার মানে একই পথে যদি আমি এবার বলবো যে কোনো একটা কোণ আছে, সে একই পথে বারবার ঘুরে আসছে, বারবার ফিরে আসছে। এখান থেকে যাত্রা করছে, এখানেই ফিরে আসছে। তাহলে এখান থেকে যাত্রা করে আবার এখানে আসতে একটা নির্দিষ্ট সময় লাগছে। তাহলে যদি কোনো কণার বা কোনো একটা বস্তুর গতি যদি একটি নির্দিষ্ট সময় অন্তর পুনরাবৃত্তি ঘটে, মানে বারবার ফিরে আসে, সেটাকে বলা হয় কি পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। ওকে, এরকম অনেক এক্সাম্পল আছে, আমরা আরও পরে আরও এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আমরা আগে বেসিক ছোটো ছোটো জিনিসগুলো আগে আলোচনা করিনি। নেক্সট হচ্ছে কি দোলন বা কম্পন। নেক্সট তোমরা হেডিং দাও দোলন বা কম্পন জিনিসটা কি, কারণ এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলে তবেই তুমি মেন থিওরিটা বুঝতে পারবে। তাহলে নেক্সট হচ্ছে পয়েন্ট আমরা দেবো কি এখানে দোলন বা কম্পন। দোলন বা
কম্পন। এবার কি অসিলেশন और ভাইব্রেশন। ওকে, কম্পন ভাইব্রেট করা, কোনো জিনিস কাঁপছে সেটা হচ্ছে কি কম্পন বা ভাইব্রেশন। তাহলে এই পর্যায়বৃত্তের গতির কনসেপ্টে এখানে এটা ব্যবহার করা হয়। এই কনসেপ্টটা নিয়ে আমরা দোলন বা কম্পনটাকে ব্যাখ্যা করব। তাহলে পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ বস্তুগুলি, মানে যেটা একটু আগে আলোচনা পর্যায়বৃত্ত গতি বলতে যেটা বোঝালাম, তাহলে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা বা বস্তু যদি একই পথে বারবার ফিরে আসে, মানে একই পথে যাতায়াত করে, অর্থাৎ যেই পথে যাচ্ছে এখান থেকে যাচ্ছে আবার এই পথে আবার ফিরে আসছে, তাহলে একই পথে যদি যাতায়াত করে তার গতিকে বলা হয় কি দোলন বা কম্পন। উদাহরণস্বরূপ তোমাদের বোঝাচ্ছি আমি। ধরলাম এই হচ্ছে সূর্য, এই হচ্ছে পৃথিবী, ওকে পৃথিবী ঘুরছে, ওকে। তাহলে দেখে নাও এই পথে যাচ্ছে আবার এই পথে ফিরে আসছে, আবার যাচ্ছে, মানে একটাই পথ, সে অন্য কোনো পথ যাচ্ছে না। এরকম না যে বস্তু এখান থেকে যাচ্ছে আবার ওখান থেকে আবার অন্য জায়গাতে ফিরে আসছে, এরকম হচ্ছে না। মানে যেই পথে যাচ্ছে সেই পথে ফিরে আসছে, মানে একটাই পথ, মানে তার গতির জন্য একটাই পথ। এটা আমরা বললাম কি যখন কোনো বস্তু বা কোনো কণা যখন একটি পথ পুনরাবৃত্ত করে, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর সেই জায়গায় যদি আবার ফিরে আসে, সেটা পর্যায়বৃত্ত গতি। তাহলে এই পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি একই পথে গতিশীল হয়, একই পথে বারবার পুনরাবৃত্ত ঘটে, মানে একই পথে বারবার আসছে ফিরে, সেরকম গতিকে বলা হয় কি দোলন বা কম্পন, ওকে, বা অসিলেশন বা ভাইব্রেশন। এটা আমরা অনেক এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাতে পারি। যেখানে যেমন একটা আমরা এক্সাম্পল দিতে পারি কি সিম্পল পেন্ডুলাম। বা আমরা এটা তোমাদের দেখবে ক্লাস 11 প্র্যাকটিক্যাল আছে, জি এর মান নির্ণয় করা, সেখানে সিম্পল পেন্ডুলাম দিয়ে এটা আছে। তাহলে কোনো একটা সুতো দিয়ে আমি এখানে বেঁধে একটা লোহার বল এরকম ঝুলিয়ে দিচ্ছি, তাহলে এই অবস্থায় দেখবে এটা স্থির অবস্থায় থাকবে। এবারে যদি আমি কোনো কারণে এখান থেকে এটা তুলে এইখানটাই এটাকে প্লেস করলাম, মানে কি করলাম দেখো না, আমি এই বলটাকে, এই যে বলটা এখানটা আছে বা লোহার বলটা আছে, সেইটাকে এখান থেকে তুলে এখানে ধরে এখানে যদি ছেড়ে দিই তাহলে কি হবে দেখো না, সেটা কি করবে এইভাবে যাবে গিয়ে এখানে উঠবে, ওকে, এবারে উঠবে আবার এখান থেকে যাবে আবার ফের, অর্থাৎ এই পথটা বারবার সে ইউজ করবে, মানে এখান থেকে যাত্রা করবে আবার এখানে আসবে আবার যাবে আবার আসবে, তাহলে একই পথ সে বারবার ব্যবহার করছে। তাহলে এরকম গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি একই পথ, মানে একই রাস্তাকে যদি বারবার ইউজ করে, এক পথে যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আসছে, তাহলে এরকম গতিকে বলা হয় কি দোলন বা কম্পন, ওকে। এখানে আরেকটা আমরা এক্সাম্পল নিতে পারি, সেটা হচ্ছে কি স্প্রিংয়ের ক্ষেত্রে। ধরো একটা স্প্রিং আছে, ওকে, তাহলে এখানটায় কোন একটা ধরলাম ওয়েট আছে, তাহলে এখানে যদি স্প্রিংটাকে আমি এই বরাবর বল প্রযুক্ত করি, মানে নিচের দিকে একটা বল প্রযুক্ত করে টানলাম, টেনে যদি ছেড়ে দিই কী হবে, উপর দিকে উঠবে আবার নিচের দিকে নামবে, আবার উঠবে আবার নামবে, ঠিক এরকম হবে দেখবে। মানে যদি আমরা একটা স্প্রিংকে কোনো এক জায়গায় বেঁধে একদিকে টেনে ছেড়ে দিই, সেটা কী হবে, উপর দিকে উঠবে একবার স্প্রিংটা, আবার নিচে দিকে নামবে, আবার উঠবে আবার নামবে, তাহলে এরকম দেখবে একই পথে এই বরাবর, দেখবে পথটা আলাদা, প্রত্যেকটা পথ আলাদা, কিন্তু যে পর্যায়বৃত্তগত যে ধর্মটা আছে, যে একইভাবে যাওয়া একইভাবে আসা, যে একই পথ অবলম্বন করা বা একই পথে যাওয়া আবার একই পথে ফিরে আসা, তাহলে এরকম যদি কোনো বস্তু বা কোনো কণা যদি এরকম করে, তার মধ্যে যদি এই গতি দেখা যায়, তা সেই গতিকে বলা হয় কি দোলন বা কম্পন। তা দুটো জিনিসকে আমরা সামারাইজ করি বা একটু ভালো করে বুঝে নিতে পারি। তাহলে পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন জিনিসটা কি, যদি কোনো বস্তু বা কোনো কণা একটি নির্দিষ্ট সময় অন্তর একই পথে ফিরে আসে, মানে তার পুনরাবৃত্তি ঘটে, একই পথের তার গতিশীল অবস্থায় সেই গতির জন্য সে আবার সেই পথেই গতিশীল হয়ে থাকে, তাহলে সেরকম গতিকে বলা হয় কি পর্যায়বৃত্ত গতি। যেমন ধরলাম এই সূর্যের কোনো একটা গ্রহ, পৃথিবী সূর্যকে যে ঘুরে বেড়াচ্ছে, একই দেখলাম যেখান থেকে যাত্রা শুরু করছে যাত্রাপথে আবার ফিরে এসছে, তাই না, তাহলে এরকম হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে দোলন বা কম্পনটা কি, তাহলে পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কণা
যেই পথে গতিশীল আছে সেই পথেই যদি আবার ব্যাকে ফিরে আসে, মানে একটি পথকে বারবার যদি বা তার পথে পুনরাবৃত্তি ঘটায়, তাহলে এরকম গতিপথকে বলা হয় কি, বা এরকম গতিশীল বস্তুকে বলা হয় কি, দোলন বা কম্পন। যেমন এক্সাম্পল দেখালাম, সিম্পল পেন্ডুলাম বা সরল দোলগতির ক্ষেত্রে যদি আমরা একটা কোনো সুতোর সঙ্গে একটা লোহার বল বেঁধে এবার টেনে ছেড়ে দিই, তা সে আবার যাবে এইদিকে, আবার ফিরে আসবে, আবার যাবে, আবার ফিরে আসবে, মানে একই পথ বারবার ব্যবহার করছে, তাই না? তাহলে একই পথ যদি বারবার ব্যবহার করে, যেই পথে যাচ্ছে তাহলে যাচ্ছে এই পথে, আবার ওই পথে ফিরে আসছে, অন্য কোনো পথে ফিরে আসছে না, তাহলে যেই পথে যাচ্ছে সেই পথে যদি ফিরে আসে তাহলে এই গতিকে বলা হয় কি, দোলন বা কম্পন। এটা হচ্ছে সরল দোলন এর ক্ষেত্রে দেখো, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে। নেক্সট স্প্রিংয়ের ক্ষেত্রে একই, যদি এখানে বল প্রযুক্ত টেনে ছেড়ে দিই তাহলে আবার উঠবে নামবে, উঠবে নামবে, এবার দেখা যাবে। আর একটা যে টান টান সুতোর ক্ষেত্রে, যদি ধরুন একটা সুতো আছে এরকম টান করে রাখলাম, বিশেষ করে দেখবে এগুলো গিটার বা একতার থাকবে, সেখানে দেখবে যেমন করে, সেটা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে এটা হয়। তুমি ধরো না কোনো এটা টান টান করে রেখেছো, ওকে, এরকম কোনো দু জায়গায় টান করে এই সুতোটাকে বেঁধে রেখেছো, বেঁধে রেখে এবার যদি কোনো একটা জায়গায় হাত দিয়ে টেনে ছেড়ে দাও, কী হবে? তাহলে এখানটায় তুমি নক করলে, জাস্ট এখানটায় একটা প্রেস করে ছেড়ে দিলে, একটা ডোর মতো ধরতে পারে, একটা ডোরের মতো আছে, তাহলে সেটা এখন এখানটায় টেনে যদি আমি ছেড়ে দিই তাহলে কী হবে? কাঁপবে, এইভাবে কাঁপবে, অর্থাৎ এইভাবে এই বরাবর কাঁপবে। এইগুলো নিজেরা প্র্যাকটিক্যাল করে দেখতে হবে, কোনো এক জায়গায় বেঁধে একটা সুতোকে টেনে ধরে থাকবে, আর এইভাবে টেনে ছেড়ে দাও, দেখবে এইভাবে ভাইব্রেট করবে, এইভাবে কাঁপবে। তাহলে দেখে নাও একই পথ বারবার যাচ্ছে, এইটা দেখে নাও এই বরাবর যাচ্ছে, তিনটের গতি আলাদা, দেখে নাও তিনটের পথটাই আলাদা, এর আলাদা পথ, এর আলাদা পথ, আর এর আলাদা পথ, ওকে। তাহলে এইটা দেখে নাও এই বরাবর কাঁপতে থাকবে, এইটা এই বরাবর কাঁপবে, সুতোটা কী হবে? এই বরাবর উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, মানে একই পথ, এর বাইরে যাবে না। তাহলে একই পথ বরাবর এইভাবে কী হবে? আপ ডাউন করবে, আপ ডাউন করবে। তাহলে এইরকম যদি একই পথ কোনো বস্তু বা কোনো কণার মধ্যে দেখা যায়, তা সেই গতিকে বলবো কি আমরা, দোলন বা কম্পন। এই তিনটে এক্সাম্পল ভালো করে মনে রাখো, এইগুলি এর উপরেই অনেক কটা ডেরিভেশন আছে, এই কনসেপ্টগুলোই কাজে লাগবে। তাহলে দোলন বা কম্পন কি? যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি তার গতিপথে যদি একই পথকে বারবার মানে ব্যবহার করে, পুনরাবৃত্তি করে, অর্থাৎ যেই পথে যাচ্ছে সেই পথে যদি ফিরে আসে, তাহলে এরকম পথকে বলা হয় কি, এরকম গতিকে বলা হয় দোলন বা কম্পন। এর ক্ষেত্রে এইভাবে যাচ্ছে আবার এইভাবে ফিরে আসছে, যেই পথে যাচ্ছে সেই পথে ফিরে আসছে, এখানে যেই পথে নিচে দিয়ে নামছে আবার সেই পথে উপর দিয়ে করছে, এখানে দেখে নাও এই যেই পথে এখানে যে বল প্রয়োগ করার পর এটা যেই পথে উপর দিয়ে উঠবে সেই পথেই নিচে নামবে, আবার উঠবে, আবার নামবে। তাহলে এটা হচ্ছে কি, দোলন বা কম্পন, ওকে। তাহলে এখানে আশা করি তুমি এই পুরো ব্যাপারটা বেসিকটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এবার আমরা পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন জিনিসটা কি সেটা বুঝবো। তো নেক্সট তোমরা হেডিং দাও পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন। যেইগুলো বলছি সেইগুলো দরকার পড়ে তোমার নোট ডাউন করে নিতে পারো খাতায়, যাতে করে সহজেই মানে এমনভাবে পড়বে যে বইটা আমার পড়া দরকার নেই, এমনি আমার মুখস্থ হয়ে যায়, প্রত্যেকটা জিনিস পুরো ক্লিয়ার হয়ে যাবে, একদম পরিষ্কার জলের মতো, স্বচ্ছ জলের মতো, একদম ঘোলাটে জল না, পুরো স্বচ্ছ জলের মতো পরিষ্কার, যেন আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। যদি তাও কোনো ডাউট থাকে সেটা কমেন্টে জানাবে, তাহলে সেটা আমরা নেক্সট আলোচনা করব, ওকে। তাহলে এটা কমপ্লিট অসিলেশন বা পূর্ণ দোলন, দোলন বা কমপ্লিট অসিলেশন। তাহলে পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন কি? তাহলে কোনো কম্পনশীল বস্তুকণা, ওকে, কোনো কম্পনশীল বস্তুকণা তার গতিপথের দিকে, যেই দিকে বস্তুরা বা কণাগুলি কম্পিত অবস্থায় গতিশীল আছে, সেখান থেকে আবার গতিশীল অবস্থায় যদি আবার সেই দিকে ফিরে আসে, অর্থাৎ একটি বস্তুকণা কম্পনশীল মানে কম্পন অবস্থায় সে একদিকে গতিশীল আছে, গতিশীল থেকে সেই গতিশীল অবস্থায় আবার সেই দিকে যদি ফিরে আসে, সেই বিন্দুতে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল, তার এই ফিরে আসাটাকে টোটাল বলা কি, পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন, পূর্ণ দোলন। অর্থাৎ একটি বস্তুকণা গতিশীল অবস্থায় একদিকে যাত্রা করলো, সেই গতিশীল থেকে আবার সেই বিন্দুতে সেই জায়গাটায় ফিরে আসলো, তাহলে এরকম যাওয়া আসাকে বলা হয় কি, তার পূর্ণ দোলন। এখান থেকে আমরা বলতে পারি কি, পূর্ণ দোলনকে বলতে পারি যে একটা বস্তু আছে, এখান থেকে আমি তুললাম বস্তুটা, এখানে তুললাম, এখান থেকে ছেড়ে দিলাম, এখানে ছাড়লে কী হবে, বস্তুটা এইভাবে যাবে, গিয়ে এরকম কোনো একটা জায়গায় উঠবে,
ওকে, এখানে উঠবে। তাহলে একটা বস্তুকে যখন ছাড়লাম এখান থেকে, ভালো করে বুঝে নাও, একটা বস্তুকে যখন এখানে ছাড়লাম, এখান থেকে ছাড়ার পরে বস্তুটা তার গতিশীল অবস্থায় এখানটায় আসলো। ওকে, এখানে আসলো, এসে আবার সেই গতিশীল অবস্থা, স্থির অবস্থা নাই, আবার সেই গতিশীল অবস্থায় আবার তার যেখান থেকে যাত্রা করেছে সেখানটায় ফিরে আসলো। তাহলে এই একটা পথ কি এই গেল, যেখান থেকে গেল এখান থেকে আবার ফিরে আসলো, তাহলে একে বলা হয় কি পূর্ণ দোলন, একটা কমপ্লিট অসিলেশন বলা হয়। তাহলে পূর্ণ দোলন কি, তার কোনো বস্তু, কোনো কম্পনশীল বস্তু তার গতিপথের দিকে যেই দিকে গতিশীল আছে ঠিক সেই গতিশীল অবস্থায় আবার যদি সেই পূর্বস্থানে আগে যেই জায়গা ছিল সেই জায়গায় যদি ফিরে আসে সেটাকে বলা হয় কি তার পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন বলা হয়। সিম্পল দেখেন একটা ব্যাপার, স্প্রিংয়ের ক্ষেত্রে বলতে পারি বা আমার টান তারের ক্ষেত্রে বলতে পারি। তিনটে এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি দেখে নাও, যাতে করে পূর্ণ দোলন কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে থাকে। তাহলে আমরা পেন্ডুলামের ক্ষেত্রে কি বুঝলাম, যে একটা পেন্ডুলামকে যদি এখান থেকে এ পজিশন, এটা হচ্ছে বি পজিশন, এটা হচ্ছে সি পজিশন দিলাম, তাহলে এ সি বি এই পথে গেল, বি বিন্দুতে গেল, গিয়ে আবার এ বিন্দুতে ফিরে আসলো, তাহলে এটা বলা কি একটি পূর্ণ দোলন, এটা হচ্ছে পূর্ণ দোলন। ওকে, ঠিক একই স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি, স্প্রিংয়ের ক্ষেত্রে কি বলবো, তাহলে যখন স্প্রিংটা টানলাম তখন এই দিক বরাবর একবার আসলো, ওকে, এই দিকে বরাবর বেড়ে গেল একবার, আবার ছেড়ে দিলাম, আবার উপর দিকে উঠলো, আবার উপর দিকে একবার উঠলো, তাহলে একবার নামবে একবার উঠবে, এই টোটাল মিলিয়ে হচ্ছে একটা পূর্ণ দোলন, পূর্ণ দোলন। ভালো করে বুঝে নাও, একবার টেনে ছেড়ে দাও, ছেড়ে দিলে কী হবে, এটা আপ ডাউন করবে, নিচে নামবে উপরে উঠবে, নিচে নামবে উপরে উঠবে, তাহলে একবার নিচে নামলো আবার একবার উপরে উঠলো, মানে যেখান থেকে নামলো আবার সেখানে ফিরে গেল, তাহলে এটা যে একটা পূর্ণ দোলন। ভালো করে দেখে নাও, স্প্রিংটা যখন এখানে টেনে ছেড়ে দিয়েছি তাহলে এইভাবে নামবে উঠবে, নামবে উঠবে, নামবে উঠবে, এরকম হবে, কিন্তু এটাকে পূর্ণ দোলন বলা হবে না, এটাকে শুধু দোলন বলা হবে, কারণ এটা দোলন একই পথ বারবার পুনরাবৃত্তি ঘটছে। কিন্তু যদি গতিশীল অবস্থায় স্প্রিংটি একবার নিচে নামলো তারপরে আরেকবার উপরে উঠলো, তাহলে একবার নামা আর একবার ওঠা এই দুটো মিলিয়ে একটি পূর্ণ দোলন। ওকে, এখানে যেমন এখান থেকে ছেড়ে দিলে এখানে যাবে একবার, গিয়ে আবার এখানে ফিরে আসবে গতিশীল অবস্থায়, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ দোলন। আর যদি আমরা টান তারের ক্ষেত্রে দেখাই, তাহলে এখানে বল প্রয়োগ করে যদি বল প্রয়োগ করা হয় তাহলে তারটি একবার উপরে উঠবে, ধরলাম এখানটায় আছে, ওকে, তাহলে তারটি এখান থেকে এখানে আসবে, তাহলে এই দুটো পথে যাতায়াত করবে, এইভাবে যাতায়াত করবে, এই বরাবর, তার গতির অভিমুখ হচ্ছে এই বরাবর। দেখে নাও প্রত্যেকটার গতির অভিমুখগুলো ভালো করে দেখে নাও, যেইভাবে তীর চিহ্ন সেইভাবে তোমরা খাতায় যেইভাবে তোমাদের দেখাচ্ছি সেইভাবে খাতায় ভালো করে লিখে রাখবে, এবং যেই কথাগুলো বলছি তোমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো পাশে এরকম করে লিখে রাখবে, একদম পুরো ভিডিওটা যেন তোমার খাতার মধ্যে পুরো ক্যাপচার হয়ে থাকে, যাতে করে যখন খাতাটা যখন দেখবে খুব সহজেই ভিডিওটা তো বুঝতে পেরে যাবে। যদি কোনো ডাউট থাকে আরেকবার দেখে নাও, তখন দেখো পুরো ইজিলি তুমি খুব সহজে এটা বুঝতে পেরে যাবে। তা দেখে নাও, তাহলে এক্ষেত্রে হচ্ছে কি এটা পূর্ণ দোলন কী হবে, মানে তারটাকে যখন বল প্রয়োগ করে এইভাবে আপ ডাউন করছে, উপর নিচে যাচ্ছে, তাহলে একবার উপর থেকে নিচে আসলো আর নিচে থেকে একবার উপরে উঠলো, তাহলে এটা হচ্ছে একটি পূর্ণ দোলন, এটা হচ্ছে কি পূর্ণ দোলন। তাহলে এটা হচ্ছে পূর্ণ দোলন। ভালো করে দেখো, সংজ্ঞা দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না যে পূর্ণ দোলন অ্যাকচুয়ালি জিনিসটা কি, কিন্তু এক্সাম্পল যখন তোমার দেখানো খুব সহজে সেটা বুঝতে যাবে। তার পূর্ণ দোলন কি, শুধু যাওয়া নয়, গেলাম ওখান থেকে আবার ফিরে আসলাম, বাড়িতে ঘুরতে গেলাম, ঘুরে আবার বাড়িতে ফিরে আসলাম, তাহলে এটাই পূর্ণ দোলন। ওকে, স্কুলে গেলাম, স্কুল থেকে আবার ফিরে আসলাম, তাহলে পূর্ণ দোলন, এরকমভাবে মনে রাখবে। তাহলে এখান থেকে বলটা গেল এদিকে, আবার এখানে ফিরে আসলো, পূর্ণ দোলন। একবার স্প্রিংটা নিচে নামলো আবার উপরে উঠলো, পূর্ণ দোলন। এটা উপর থেকে নিচে নামলো আবার নিচে থেকে উপরে উঠলো, পূর্ণ দোলন। মানে কমপ্লিট একটা সাইকেল, একটা পূর্ণ সাইকেলকে মানে একটা পুরো কমপ্লিট করে নিতে হবে। যেখান থেকে যাত্রা শুরু হবে সেই যাত্রায় সেইখানটায় ফিরে আসতে হবে গতিশীল অবস্থায়, তাহলে সেটা হবে কি পূর্ণ দোলন। এইটা হচ্ছে পূর্ণ দোলনের বা কমপ্লিট অসিলেশনের কনসেপ্ট। তো নেক্সট এবার আমরা আলোচনা করব দোলনকাল বা টাইম পিরিয়ড। এটা কি দেখে নাও, যদি এইটা বুঝতে পেরে যাও খুব সহজে প্রত্যেকটা স্টেপ যেগুলো আলোচনা করবো, পর্যায়কাল, তারপর হচ্ছে কি কম্পাঙ্ক, তারপর হচ্ছে কি বিস্তার, এইগুলো সবই বুঝতে পেরে যাবে। তাহলে দেখে নাও নেক্সট আমরা ছবিটা একই থাকবে না, এখান থেকে আমরা বুঝবো। ওকে, তাহলে নেক্সট হচ্ছে কি আমার টাইম পিরিয়ড বা দোলনকাল। দোলনকাল বা টাইম পিরিয়ড।
টাইম পিরিয়ডকে ক্যাপিটাল টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ক্যাপিটাল টি। ওকে, তাহলে টাইম পিরিয়ডটা কি? তাহলে একটি পূর্ণ দোলন, ভালো করে বুঝে নাও, একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে সেইটা হচ্ছে আমার টাইম পিরিয়ড। খুব সহজ ভাষা, একদম সংজ্ঞা কী আছে তুমি দেখে নেবে, কিন্তু সহজভাবে বুঝতে গেলে সেটা হচ্ছে কি দেখে নাও, একটি পূর্ণ দোলন, যেটাকে আমরা পূর্ণ দোলন বললাম, একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে গেলে যে সময় লাগবে সেই সময়টাকে বলা হবে কি টাইম পিরিয়ড বা দোলনকাল। ওকে, পূর্ণ দোলন করতে গেলে যেই সময় লাগবে সেটা হচ্ছে দোলনকাল। তাহলে এখানে দেখো নাও, তাহলে পূর্ণ দোলন কি? তাহলে আমার এই বলটি এখান থেকে যাবে, এখানে আসবে, তাহলে এখান থেকে যাওয়াতে আমি স্টপ ওয়াচ, দেখো আমরা যখন জি এর মান নির্ণয় করেছিলাম তখন স্টপ ওয়াচ ব্যবহার করেছিলাম, স্টপ ওয়াচ প্রেস করতাম, আমরা যে কাউন্ট করতাম কী হবে, গেল এখানে আসলো একবার, এই আবার যাবে আবার আসবে দুবার, আবার যাবে আবার আসবে তিনবার, তাহলে এই একবার এখান থেকে যাত্রা করবে আবার সেই পথে ফিরে আসবে, সেটা হচ্ছে একটা। তাহলে একটি পূর্ণ দোলন। তাহলে স্টপ ওয়াচ কী বা টাইম পিরিয়ড আমরা মাপবো, দেখে নাও, স্টপ ওয়াচ অন করবো, যা এখান ধরে আছি দেখো, এখান ধরে থাকবো আর এক হাতে স্টপ ওয়াচ ধরে থাকবো, যখনই ছেড়ে দাও স্টপ ওয়াচ অন, যাবে আবার ফিরে আসবে, স্টপ ওয়াচ স্টপ করে দিলাম। তাহলে এই সময়ে যে সময়টা দেখাবো সেটা হচ্ছে আমার টাইম পিরিয়ড। এটা আমরা খুব সহজেই মেজারমেন্ট করতে পারবো। তাহলে একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে গেলে যে সময় লাগে সেটাই হচ্ছে আমার কি পর্যায়কাল। এক্ষেত্রে এখান থেকে নামবে, এখানে উঠবে, এর মধ্যে যতটা সময় লাগলো সেটা হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল বা টাইম পিরিয়ড। তাহলে কি বললাম, এখান থেকে যখন নামতে যাবে তখন স্টপ ওয়াচ অন, নামলো আবার উঠলো স্টপ, তাহলে সেই সময় যেই সময়টা লাগলো সেটা যা আমার দোলনকাল বা টাইম পিরিয়ড। নেক্সট এখানটাও একই, এক্ষেত্রে উপর থেকে নিচে নামবে উপরে উঠবে, সেক্ষেত্রে যতটা সময় লাগবে, মানে একটা পূর্ণ সাইকেল, একটা পূর্ণ দোলন কমপ্লিট করতে গেলে যে সময় লাগবে সেইটাকে আমরা বলবো কি দোলনকাল বা টাইম পিরিয়ড, একে পর্যায়কালও বলা যায়। ওকে, তাহলে নেক্সট এবার আমরা বুঝবো কি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তাহলে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? তাহলে একক সময়ে কোনো কণা যে কটি পূর্ণ দোলন কমপ্লিট করে বা সম্পন্ন করে তাকে বলা হয় কি কম্পাঙ্ক। অর্থাৎ এই যে আমার কমপ্লিট অসিলেশন বা পূর্ণ দোলন একক সময়, ওকে, একক সময়ে কোনো কণা যতগুলি পূর্ণ দোলন কমপ্লিট করে, ওকে, বা সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আমি যদি বলি 1 সেকেন্ড, ওকে, সেকেন্ড যদি বলি টাইমটাকে, যে এখানে ফ্রিকোয়েন্সিকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন। তাহলে এন ইকুয়াল টু এন, আর টিটা হচ্ছে পর্যায়কাল বললাম, টি হচ্ছে কি দোলনকাল বা পর্যায়কাল বলা যেতে পারে, আর এনটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে এন ইকুয়াল টু 1/t, এদের মধ্যে সম্পর্ক কি পর্যায়কাল, যেহেতু সময়ের সঙ্গে সম্পর্কিত হচ্ছে কম্পাঙ্ক, তাহলে এন আর টি এর সম্পর্ক এন ইকুয়াল টু 1/t। তাহলে এখানে বলার সংজ্ঞাতে কি বলা যেতে না, একক সময়ে কোনো কণা যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে বলা হয় কি কম্পাঙ্ক। তাহলে আমি যদি বলি সময়কে যদি সেকেন্ডে কনভার্ট করে দিই, তাহলে এক সেকেন্ডে কোনো কণা যতগুলি পূর্ণ দোলন কমপ্লিট করবে, সম্পন্ন করবে, ওকে, যতটা মানে এই যাচ্ছে এই আসছে, এই যাচ্ছে এই আসছে, এই একবার গেল একবার আসলো, তাহলে একটা পূর্ণ দোলন। তাহলে 1 সেকেন্ডে এরকম যতবার যাবে তা সেটা হচ্ছে আমার কি কম্পাঙ্ক। অর্থাৎ আমি স্টপ ওয়াচ অন, এখান থেকে ছাড়ার আগে এটা ছাড়লাম, স্টপ ওয়াচ অন করলাম, এখানে গেল এই আসলো, এই গেল এই আসলো, আমি স্টপ ওয়াচ দেখছি, যখনই 1 সেকেন্ড হয়ে গেছে স্টপ করে দিল, তা দেখলাম এখানে কাউন্ট করে কতবার হলো, তা যতগুলি পূর্ণ দোলন, একবার শুধু যাওয়া নাই, যাবে আর আসবে, এইভাবে 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ দোলন কমপ্লিট করবে, সম্পূর্ণ করবে তাকে বলা হয় কি কম্পাঙ্ক। তাহলে সম্পর্ক দেখে নাও এন ইকুয়াল টু 1/t। এখানে আর একটা জিনিস মনে রাখবে, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, ওকে, কম্পাঙ্কের একক হলো হার্জ, এটাকে Hz দ্বারা প্রকাশ করা হয়। আর টি এর একক আমরা সেকেন্ড জানি, তাহলে এন ইকুয়াল টু কী বলতে পারছি, এন ইকুয়াল টু 1/t, অর্থাৎ এন ইকুয়াল টু যদি আমরা এককে কনভার্ট করি 1/সেকেন্ড বা সেকেন্ড
-1, তাহলে 1/সেকেন্ড কি বলা হচ্ছে হার্টজ, তাহলে 1/সেকেন্ড, ওকে 1/সেকেন্ড ইকুয়াল টু হার্টজ। ওকে, তাহলে পূর্ণ দোলন 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন করবে, 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন করবে সেইটাই হচ্ছে তার কম্পাঙ্ক। ওকে, তাহলে কম্পাঙ্কের একক কী হবে, নর্মালি বলতে পারি কি 1/সেকেন্ড, সেটাকে আমরা বলবো কি হার্টজ। তাহলে মানে কম্পাঙ্কের ব্যবহারিক একক হচ্ছে কি হার্টজ, বা হার্টজ আর সেকেন্ডে যদি কনভার্ট করতে দেয় 1/সেকেন্ড ইকুয়াল টু হার্টজ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি বিস্তার বা অ্যামপ্লিটিউড। বিস্তার বা অ্যামপ্লিটিউড, এই বেসিকগুলো ক্লিয়ার হলে তবেই তোমরা সরল দৈর্ঘ্যগতির যে ডেরিভেশনগুলো আছে কিভাবে আসলো সেগুলো সবই তোমরা বুঝতে পারবে। তার নেক্সট হচ্ছে কি বিস্তার, বিস্তার বা অ্যামপ্লিটিউড। তাহলে বিস্তার বা অ্যামপ্লিটিউড কি, তাহলে কোনো বস্তু সাম্যাবস্থা থেকে, ওকে কোনো কম্পনশীল, অবশ্যই বস্তুটাকে কম্পনশীল হতে হবে, কোনো কম্পনশীল বস্তুর সাম্যাবস্থা থেকে সর্বাধিক যতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে সেইটাই হচ্ছে তার বিস্তার। অর্থাৎ এক্ষেত্রে এর সাম্যাবস্থা কী আছে দেখে নাও, এর সাম্যাবস্থা হচ্ছে এই জায়গাটায়। সাম্যাবস্থায় যেখানে থাকলে বস্তুটা স্থির অবস্থায়, তার উপরে কোনো বল তার গতিশীল থাকবে না, স্থির অবস্থায় থাকবে। তাহলে এখানে দেখে নাও বস্তুটা যদি আমরা এখানটায় থাকে সেটা স্থির অবস্থায় থাকবে, কোনো গতিশীল অবস্থায় থাকবে না। এবারে এখান থেকে আমি যদি ছেড়ে এখানে সর্বাধিক নিয়ে আসলাম, তাহলে ছেড়ে দিলে আবার এখানে ফিরে আসবে, তাহলে আবার এখানে যাবে আবার ফিরে আসবে। তার মানে এখানে দেখে নাও, তাহলে এই সাম্যাবস্থা থেকে দুদিকে নিয়ে যাচ্ছি, এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু। তাহলে এই সাম্যাবস্থাতে কোনো বস্তুকে যতটুকু স্মরণ করানো যায় বা যতটুকু দূরত্ব যায় সেইটাই তার হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডকে এ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, অ্যামপ্লিটিউডকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে এখান থেকে সাম্যাবস্থাতে আমি করেছি কি বস্তুটাকে এখানে নিয়ে এসেছি, এখান থেকে ছেড়েছি, তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থা, এখানটায় সেটা আনস্টেবল, স্টেবল নয়, এটা স্টেবল পজিশন নয় এটা, আর এটাও তার স্টেবল পজিশন নয়, এটা সুস্থ সাম্য নয় এইগুলো। তাহলে সাম্যাবস্থা কোনটা, যখন এটা বস্তুটা এখান থেকে, তাহলে এটা তো সাম্যাবস্থায় আছে, তাহলে সাম্যাবস্থা থেকে আমি এখানটা নিয়ে এসেছি, সাম্যাবস্থা থেকে যত দূরত্বে নিয়ে গেছি বা যতটা স্মরণ করিয়েছি সেইটাই তার হচ্ছে অ্যামপ্লিটিউড। অর্থাৎ এখানে এসি আর সিবি হচ্ছে কি অ্যামপ্লিটিউড বা বিস্তার। তাহলে এখানে বিস্তার কোনটা, এসি বা বিসি, ইকুয়াল কিন্তু অপোজিট ডাইরেকশান। যদি একটাকে আমি প্লাস এ বলে থাকি, ওকে, পরেরটাকে বলো কি মাইনাস এ, প্লাস মাইনাস এ। ওকে, তাহলে বিস্তার কী হবে প্লাস এ মাইনাস এ। তা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করে সেটা একটা ফিগারে দেখা বা একটা চিত্র আকারে দেখা, সেটা কেমন হবে দেখে নাও। তাহলে প্রত্যেকটা জিনিসকে যদি আমি একটা ছবিতে দেখে দিই সেটা কী হবে দেখে নাও। এটা হচ্ছে আমার সময় অক্ষ, এটা হচ্ছে বিস্তার, বলেছে কি প্লাস এ আর মাইনাস এ, প্লাস মাইনাস হবে। তাহলে একটি কণা এখান থেকে গেল, আমি এর দ্বারা দেখাচ্ছি, তো ছবিটা কীভাবে হবে দেখে নাও। ছবিটা আমরা কীভাবে আঁকবো দেখে নাও। তাহলে এটা ধরলাম আমার সিম্পল পেন্ডুলাম আছে, আমি প্রথমে বস্তুটাকে এখানটায় রাখলাম, ওকে, তাহলে এখান থেকে রাখলাম, তাহলে এখানটা ছেড়ে দিলে বস্তুটা কোথায় আসবে, এখানটায় ফিরে আসবে। ওকে, তাহলে আমি যদি এখান থেকে একটা কণাকে ছাড়ি তাহলে কী হবে, সে এই পথে এই বরাবর এখানে আসবে, তাহলে এই পথটা, ওকে দেখে নাও। তাহলে এখান থেকে কণাটাকে যদি আমি ছাড়ি তার সময়ের সঙ্গে সঙ্গে এই কণাটা বা এই বলটি এখান থেকে যাবে, এইভাবে গতিশীল এখানটায় আসবে। তাহলে আমরা যদি এই ছবিটাকে জাস্ট এইভাবে লিখে দিই, ওকে দেখে নাও এরকম একটা হয়েছে এখানটায়। তাহলে আমি দেখাচ্ছি, তাহলে সেই ছবিটা আমি এখান থেকে দেখাচ্ছি দেখে নাও। তাহলে প্রথম অর্ধেকের জন্য মানে এখান থেকে এখানে যাওয়ার সময় সে এইরকম পথ বা এই পথটা অতিক্রম করবে। তাহলে এখানে সর্বাধিক এসে কি আবার কী করবে, সেই পথে ফিরে আসবে। তাহলে যেই পথে গিয়েছিল তার বিপরীত দিকে, তাহলে এই দিকে গিয়েছিল তার বিপরীত দিকে যাবে নিশ্চয়ই, দেখে নাও এই পথে গিয়েছিল এরম পেয়েছি, তাহলে তার বিপরীত দিকে আসবে, তাহলে এইভাবে আসবে। তাহলে বিপরীত দিক থাকার জন্য তাহলে সেটা এই পথে ফিরে আসবে। তাহলে এই অর্ধেক অংশটা এখান দিয়েছি, এই অর্ধেক অংশটা তাহলে এখানটায় দেখে না ভালো করে। তাহলে এইটা দেখালাম কার জন্য, তাহলে এখানে দিলাম
এই উপরের যে অর্ধেক অংশটা দেখালাম সেটা হচ্ছে প্রথমটার জন্য, তাহলে এ সি বি, এ সি বি, এটা বি সি এ। তার প্রথমটা হচ্ছে কি এ সি বি, এ সি বি, পরটা বি সি এ। মানে যেখান থেকে যে দেখুন ভালো করে দেখেন, এই দুটো পথকে যদি আমি ছবিতে দেখাই, তাহলে প্রথমে যাচ্ছে প্রথম অর্ধেক অংশ এ সি বি, এইভাবে যাচ্ছে। তাহলে এই পথটাকে যদি আমি এইভাবে ঘুরিয়ে লিখি, এটা মানে অর্থাৎ এইটাকে, ওকে, তাহলে সেটা কী হবে দেখো না, এটা কি ছিল আমার এ সি বি। তাহলে এ সি বিটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। পরে আবার কি হচ্ছে, এখানে আসার পর আবার ব্যাক করে এখানে ফিরে আসবে, তাহলে এই পথে যাবে, অর্থাৎ এরকম একটা পথ, যেই পথে গেছে তার উল্টো পথে, সেই পথেই আবার ব্যাকে ফিরে আসবে। তার মানে বি সি এ, গতিটা এইভাবে থাকবে, এই বরাবর। তাহলে সেটাই যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে পাচ্ছি কি বি সি এ। তাহলে এ সি বি, বি সি এ। তাহলে এইটা হচ্ছে কি একটা পূর্ণ দোলন। তাহলে একটা পূর্ণ দোলনে যদি আমরা চিত্র অঙ্কন করি, সেই চিত্র হবে এরকম। তাহলে পাশে আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিই তোমাদের। তাহলে পূর্ণ দোলনের চিত্রটা কেমন হবে আমার, তাহলে একটি পূর্ণ দোলনের চিত্র এইটা। তাহলে এইটি হচ্ছে একটা পূর্ণ দোলন। ওকে, এবার দেখে নাও, তাহলে একটি পূর্ণ দোলন কমপ্লিট করতে গেলে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল, অর্থাৎ বা দোলনকাল। অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে যাত্রা শুরু করেছে, এখানে এসছে। ওকে, তাহলে এখান থেকে গিয়ে এখানে আসো, তাহলে এটা একটা হচ্ছে পূর্ণ দোলন। ওকে, এটা হচ্ছে একটি পূর্ণ দোলন, একটি পূর্ণ দোলন। ওকে, পূর্ণ দোলন। তাহলে এই পূর্ণ দোলন কমপ্লিট করতে গিয়ে যে সময় লাগবে, অর্থাৎ এখান থেকে এখানে আসতে, এটা সময় অ্যাক্সেস বলেছিলাম, তাহলে যে সময় লাগবে সেই সময়টাকে বলেছিলাম কি আমরা পর্যায়কাল। তাহলে এইটা হচ্ছে কি এখানে সময়টা তাহলে কত হবে, এখানে হবে ক্যাপিটাল টি। তা স্মল টি ইকুয়াল টু ক্যাপিটাল টি এইখানটা হবে, কারণ এটা হচ্ছে কি আমরা একটা পূর্ণ দোলন কমপ্লিট করে নিয়েছি। অর্থাৎ এখানটা হচ্ছে কি আমার স্মল টি ইকুয়াল টু ক্যাপিটাল টি হয়ে যায়, এটা পূর্ণ দোলন। তাহলে এখানে আমরা পূর্ণ দোলন পেয়ে গেলাম। এর নেক্সট হচ্ছে বিস্তার। বিস্তারটা কি, যেখানে এই পূর্ণ দোলন কমপ্লিট করতে ম্যাক্সিমাম যতটা উপরের দিকে উঠবে, তাহলে এটা উপরে যতটা উঠছে, অর্থাৎ এখানে পূর্ণ, এর ক্ষেত্রে হয়েছিল কি সাম্যাবস্থাতে কতটা গেল, কতটা এদিকে গেল আর কতটা এদিকে গেল, একটা পজিটিভ বলে একটাকে নেগেটিভ বলবো। তাহলে এটাকে যদি আমি এখানে ডট ডট দিই, এটা যদি প্লাস এ বলি, তার ঠিক নিচের দিকেটা ডট ডট দিয়ে মাইনাস এ বলবো। ওকে, তাহলে এক দিকটা যদি আমার প্লাস এ হয়, এই দিকটা যদি আমি প্লাস নিই, তাহলে এই দিকটা আমরা নেগেটিভ নেবো। তাহলে এটা হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে মাইনাস এ। ওকে, তাহলে একই ব্যাপার দেখানো, এটা এদিকে উঠছে, এটা এদিকে যাচ্ছে, তাই না? তাহলে এই জন্য প্লাস মাইনাস অ্যাম্পলিটিউড। তাহলে এইটা হচ্ছে বিস্তার। তাহলে এখান থেকে যতটা উপরে উঠলো এটা হচ্ছে কি বিস্তার, বিস্তার বাই অ্যাম্পলিটিউড। ওকে, তাহলে আমি বিস্তার বা অ্যাম্পলিটিউড পেয়ে গেলাম, দোলন কালও পেয়ে গেলাম বা পর্যায়কালও আমরা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে কি দেখো, তরঙ্গ দৈর্ঘ্য। আর একটা ব্যাপার আছে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা তোমাদের বলিনি। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি, তাহলে এই যে আমরা সরল দোলকগতি যে সম্পর্কে যে কণাটা গেল, এই যে কণাটা এখান থেকে গেল, ওকে, গিয়ে আবার এখানে ফিরে আসছে, তাহলে এখানে যাচ্ছে সেটা একটা দূরত্ব অতিক্রম করছে, শুধু তো এমনি যাচ্ছে না, একটা দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখান থেকে, তাহলে কোনো একটা কণা তার এই সর্বোচ্চ অবস্থান থেকে একবার গেল এইভাবে, গিয়ে আবার সেই পথে এখানে ব্যাক করে ফিরে আসলো। তাহলে একটি পূর্ণ দোলন করতে গিয়ে সে যতটা দূরত্ব অতিক্রম করলো, সরণ নয়, সরণ তো টোটাল 0, কিন্তু সে দূরত্ব তো অতিক্রম করেছে। তাহলে এখানে গেল আবার এখানে ফিরে আসলো, অর্থাৎ এখান থেকে এতটুকু আসলো আবার এখান থেকে এতটুকু গেল। তাহলে এর মধ্যে একটি পূর্ণ দোলন করতে সে যতটা দূরত্ব অতিক্রম করেছে তাকে তার বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি, এটা ল্যামডা। ওকে, এখান থেকে এতটুকু, এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ। ওকে, ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তা দেখে নাও, একটি সরল দোলগতির বেসিকগুলো আমি সবই আলোচনা করে দিয়েছি। পর্যাবৃত্ত গতি কি, দোলন কি, কম্পন কি, পূর্ণ দোলন কি, কম্পাঙ্ক কি, পর্যায়কাল কি, দোলনকাল কি,
এবং প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করেছি এবং সেটা কীভাবে ছবিতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটা তোমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে এইটাকে যদি তোমরা আরেকবার ভালো করে দেখে নাও তো এই ভিডিও দেখে তোমার সমস্ত কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সরল দলগতিক গাণিতিক রূপ কীভাবে এসছে সেগুলো সবই তোমার আলোচনা করব। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।